আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় দ্বিতীয় দিনেও 101 জনের মৃত্যু। লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের পদচারণা। চেকপোস্টে তল্লাশি, গুনতে হচ্ছে জরিমানা। যাত্রী কম ও অবতরণের অনুমতি না মেলায় 60টি বিশেষ ফ্লাইট বাতিল। ভোগান্তির শিকার যাত্রীদের বিক্ষোভ, প্রতিকারের আশ্বাস কর্তৃপক্ষের। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে বললেন ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত্য কিংবদন্তি অভিনেত্রী কবরী। দেয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই করোনা প্রসঙ্গ। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10,283 জন। করোনায় দেশে পরপর 2 দিন শতাধিক মৃত্যু দেখল বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অবহেলায় আর অসচেতনতায় ঘটেছে এমন বিপর্যয়। নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যদের নিরাপদ রাখার পরামর্শ দেন তারা। মুবাল্লিক করিমের রিপোর্ট। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বোচ্চ 101 জন মৃত্যুর ঘটনা পরপর দুদিনই ঘটল। আর দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,283 জন। মৃতের সংখ্যা বাড়লেও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 24 ঘন্টায় 3,473 জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে, যা আগের দিন ছিল 4,417 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার শুক্রবার 23.36% থাকলেও শনিবার তা কমে হয়েছে 21.46%। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের অবহেলাতেই পরিস্থিতির অবনতি ঘটছে। এত লোকের মৃত্যুতেও কারোই টনক নড়ছে না। এই সময়ে যে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার আমাদের প্রত্যেকের, সেই জায়গাটা যথাযথভাবে হচ্ছে না। গত 4 দিন ধরে আমরা কিছুটা লকডাউনের মধ্যে নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি। সে কারণে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে। কারণ হচ্ছে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে শনাক্তের হার 21.86। তো আমরা আশা করব যে এই সময়ের জন্য এই লকডাউনটা সঠিকভাবে যাতে জনগণ পালন করে, সেখানে সবাই যেন মনোযোগী হয়। করোনায় আক্রান্ত রোগীর ভর্তি নিয়ে বিভিন্ন হাসপাতালে শয্যা সংকট থাকলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন ভিন্ন কথা। আমাদের প্রায় 800 শয্যার সংখ্যা রয়েছে, সেখানে আজকে 626 জন ভর্তি, প্রায় 150-এরও বেশি শয্যা কিন্তু খালি। আমরা প্রস্তুত ছিলাম যে হয়তো কালকে ছুটির দিন, শুক্রবার অনেক পেশেন্ট আমাদের কাছে আসবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটা, ওখানে আমরা 2টা ফ্লোরে বেশ কিছু সংখ্যক শয্যা আমাদের রয়েছে। আমরা যখন প্রয়োজন মনে করব এখানে যদি না দিতে পারি, সেখানে আমরা কিন্তু পেশেন্ট রাখতে পারবো। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এদিকে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের পদচারণা। গণপরিবহন বন্ধ, চলাচল করে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী যানবাহন এবং রিক্সা ও অটোরিকশা। কষ্টে রয়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষ। লকডাউন কার্যকরে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া যারা ঘর থেকে বেরিয়েছে তাদের গুনতে হচ্ছে জরিমানা ও ফেরত যেতে হচ্ছে বাসায়। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। চতুর্থ দিনের লকডাউনে রাজধানীর সড়কে মানুষের পদচারণা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় সড়কগুলো ছিল অনেকটা ফাঁকা। ব্যক্তিগত গাড়ি চলাচল করে আগের মতোই। তবে লকডাউনে বিপাকে সাধারণ মানুষ। এখন না বের হলেই নয়, বের হতেই হবে। প্রয়োজনে তাগিদ দিলে বের হতে হবে, পেটার তাগিদ দিলে বের হতে হবে। পুলিশে দিলে আর কি আনতামা করতে চলতে হবে, খাইতে হবে অনেক কিছু। প্রতিনিয়তই বের হইতে হয়, কিংবা সারাদিনে 2-4 বার বের হতে হয়, এরকম না। বাজার যদি না থাকে তো আমরা খামো কিভাবে? সড়কগুলো শুনশান ফাঁকা থাকলেও নগরীর অলিগলিতে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানে না কেউই। মানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও নেই। স্বাস্থ্যবিধি না মানা শ্রমজীবী মানুষের কথা একটাই, করোনা নয়, খেয়ে বাঁচতে চায়। করোনা মানেন না আপনারা নাকি? করলো আমরা করলো নাই, গরিব বিরাট আমরা চলতে যেতাম না গরিব। আমার ঘরে তখন ওই ঘরে বসে থাকলে আমার ঘরে তার পেট চলে না, আমার ঘরে বাধ্য হয় ভাই বাড়ি হওয়া লাগে। কাঁচা বাজার ও মাছ বাজারে মানুষের ঢল।
3টে অফিস শেষ, দোকানও 3টে শেষ, অফিস থেকে এসে বাজার করবো কোন সময় আমরা? 5টা পর্যন্ত সময় দিতে হয়, তাহলে একটু ভালো হয়, আনাইলে সব একবার চাপ পড়ে যায়। মানুষের সমাগম বেশি, তারপর করতে বাজার করে খাইতেই হতো, এই জন্য বাজার আসা। খাইতে হইলে বাজার করতে হবে, আমি শুধু বাজারের জন্য আসছি, এছাড়া আর না, এই যে এমনি দিলে কথা বোঝা যায় না। লকডাউন চললে তো খাওয়া লাগবে, এই জন্য কাঁচা বাজার করা লাগে। লকডাউন কার্যকরে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় তারা। যৌক্তিক কারণ না দেখাতে পারলে নেওয়া হয় আইনি ব্যবস্থা। আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করছি, যে বিনা কারণে যে আসছে তাদের আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি, যাদের মুভমেন্ট পাস আছে, যাদের আছে তাদের আমরা ছেড়ে দিই। হঠাৎ করেই সড়কে বেড়েছে অ্যাম্বুলেন্সের চলাচল। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। করোনার সংক্রমণ রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সড়কে বেড়েছে মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট বাহনে চাপাচাপি করে গন্তব্যে যাচ্ছে মানুষ। কাঁচা বাজারে লেগেই থাকছে ভিড়। বিধিনিষেধ কার্যকরে আজও মাঠে রয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সিলেট নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের চলাচল কিছুটা বেশি লক্ষ্য করা যায়। অলিগলিতে ভাসমান পণ্য বিক্রেতাদের সংখ্যাও আগের 3 দিনের তুলনায় বেশি দেখা গেছে। রাজশাহীতে কাঁচা বাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে কিছু রিকশা ও অটো চলাচল করছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পথচারী ও যানবাহনগুলোর চালকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়মনসিংহে ফাঁকা সড়কে স্বল্প সংখ্যক রিকশা ও ইজিবাইক চলাচল করছে। শপিং মল দোকানপাট বন্ধ থাকলেও আজও কাঁচা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষণীয়। গাজীপুরে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সড়ক মহাসড়কে চাপ বেড়েছে টেম্পো, অটোরিকশা ও সাধারণ মানুষের। সামাজিক দূরত্বের বালাই নেই হাটবাজারে। এদিকে গাজীপুর চৌরাস্তায় কিছু কিছু মার্কেটও খুলতে দেখা গেছে। নারায়ণগঞ্জের সড়কগুলোতে প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের আধিক্য রয়েছে। মানুষের সমাগমও বেড়েছে আগের 3 দিনের তুলনায়। সিরাজগঞ্জে কারণে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে শহরের গুরুত্বপূর্ণ 10টি সংযোগ সড়ক বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ। কঠোর লকডাউনের চতুর্থ দিনে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের দাবি, আর্থিক সংকটের কারণে বাধ্য হয়েই বের হচ্ছেন তারা। নূর মোহাম্মদ, মাই টিভি। অবতরণের অনুমতি না পাওয়া যাত্রী কম থাকায় বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনেই বাংলাদেশ বিমানের 5টি সহ বাতিল হয় মধ্যপ্রাচ্যের 60টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। ফ্লাইট বাতিলের পেছনে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। আর পররাষ্ট্র প্রবাসী কল্যাণ সচিব প্রবাসীদের ভিসা সহ অন্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এসএম আরিফের রিপোর্ট। করোনার কারণে দেশে আটকা পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরানো এবং দেশে ফিরতে আগ্রহীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চালুর প্রথম দিনে 14টি ফ্লাইটের অর্ধেকই বাতিল করে বিমান কর্তৃপক্ষ। ফ্লাই দুবার একটা যে শিডিউল ছিল তারা ক্যান্সেল করেছে যাত্রী কমের জন্য। মধ্যরাতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের ফ্লাইটগুলি ক্যান্সেল করতে হয়েছে বিকজ তারা ওই ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে ল্যান্ডিং পারমিশন এখনো পায় নাই। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্মস্থলে ফিরতে না পেরে বিমানবন্দরে অবস্থান নেন তারা। ওনারা আমাদেরকে কোনো একটা মেসেজও করে নাই এবং আমাদেরকে কোনো একটা ইনফরমেশনও করে নাই। 5 টাকা বাধা 15 টাকা দিয়ে আসছে। মেসেজ আসছে 6 ঘন্টা আগে ভিতরে ঢোকা লাগবে। এয়ারপোর্টে আসার পর আমরা শিডিউল দেখে তারপরে জানছি। এই লকডাউনের ভিতরে আমরা আসে অনেক টাকা পয়সা খরচ, এখন এখানে খাওয়ার মতো টাকা পয়সা নেই রমজানের ভিতর। ভিসার মেয়াদ কম থাকায় অনেকের চোখে মুখে হতাশার ছাপ। কর্মস্থলে ফেরা নিয়ে সংশয় তাদের। করোনা টেস্ট করালাম 3000 টাকা দিয়ে, তো করার পরে এখন দেখেন কি হয়রানি আমাদের। আমার ভিসার মেয়াদও বেশি দিন নাই। নামাজ পড়ে আসছি, কত তাড়াতাড়ি টাকা আসো, আগামীকাল 2:50 ফ্লাইট। আসলাম, এখানে এসে শুনি আরেক কথা। কি ব্যবহার করতেছে, তার চেয়ে রোহিঙ্গা ভালো। তাহলে আমাদেরকে নিয়ে ওইখানে রাখো, আমার ফ্যামিলিরে ঘর দিবে, খানা দিবে, এখানে থাকতে লাভ কি? যদি আমার ক্যান্সেল বিষয়টা ক্যান্সেল হয়েছে কেন, তাহলে আমি চাওয়া সম্ভব হতো আমার 5-6 লাখ টাকা জোগাড় করে বিদেশ চাওয়া সম্ভব হতো না। আমার বড় ছাড়া আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নেই। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মিটিং শেষে যাত্রীদের আবাসন সংকট সহ দ্রুত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আমরা আপনাদের জন্য হোটেল বরাদ্দ রেখেছি এবং যতক্ষণ ইভেন্টের আমরা এখন রাত 3টায় যে ফ্লাইটটা যাবে
যদি 3টার সময় এই পারমিশনটা পেয়ে যাই তাহলে আপনাদেরকে এই 3টা রাত 3টাতেও অ্যাকোমোডেট করার আমাদের ইচ্ছা আছে। ভিসার মেয়াদসহ প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকারের পক্ষ থেকে দেয়া হয় আশ্বাস। আমরা সৌদি আরবে বা সেই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের যে হোম মিনিস্ট্রি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের এটা বাড়ানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। যেখানে যেটা মিস হয়েছে ওই অন্য কোনো প্রান্তের অসুবিধার কারণে সেটি আমরা দেখছি। আমরা এটুকুই বলতে পারি, সব কিছু আমাদের সব সমাধান আমাদের হাতে নাই। ফ্লাইট বাতিলের বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের এটা দেখবো যে ওই দেশের কোনো গাফিলতি আছে কিনা ওই এন্ড থেকে, এবং আমাদের এখানে সময় মতো তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে আগামীকাল সন্ধ্যা থেকে চলবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। সৌদি যাওয়ার জন্য 14 থেকে 17 এপ্রিল যাদের টিকিট ছিল তাদের নতুন করে টিকিট দেওয়া হবে। যাদের টিকিট 20 এপ্রিলের পরে তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে বিশেষ ফ্লাইটের খবরে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসে জড়ো হন প্রবাসীরা। ফ্লাইটের বিষয়ে সঠিক তথ্য না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতারা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করা হবে। রাকিব হাসানের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। 1971 সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিক শপথ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 17 এপ্রিল থেকেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানেই ঘোষিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। সেই ঘোষণাপত্র মোতাবেক দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনা মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের সামনে আসলে দুটি চ্যালেঞ্জ। একটি চ্যালেঞ্জ হচ্ছে প্রাণঘাতী যে করোনা আজকে আঘাত এনেছে বাংলাদেশে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা সঙ্গে সঙ্গে আজ মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর দিবসের গুরুত্ব তুলে ধরে হেফাজতে ইসলামের নামে সাম্প্রদায়িক অপশক্তির উত্থানে সরকারের দায় আছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারের দায় আছে বলেই সরকার যতটুকু নমনীয় হয়েছে, হয়তো অনেকেই এটা ভালো চোখে দেখছেন না, তারপরেও বলবো যে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অনেক কিছুই বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। সরকার স্লো বাট স্টেডি যে কথাটা বলে সেইভাবেই তারপর দেখছেন যে সেই সমস্ত সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষক হলো বিএনপি। হয় তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়, কিন্তু ইতিহাস হচ্ছে এই সরকারের অধীনেই জিয়া রহমান 400 টাকা বেতনে চাকরি করতেন, এবং আজকে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশ ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিত উপায়ে এখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি বর্তমান সরকারকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেন।
সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সরকারের এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরেও এখন পর্যন্ত বিএনপি থেকে কেউ চলে যায়নি। দেশের এমন সংকটময় মুহূর্তে ইলিয়াস আলীর মতো সাহসী নেতার প্রয়োজন ছিল বলেও মনে করেন মির্জা ফখরুল। এই করোনার কাছে আমাদের পরাজিত হলে চলবে না, আমাদেরকে একটা লড়াই করে দিতে হবে এবং সেই একই সঙ্গে আমাদেরকে এই যে ভয়াবহ দানব এই সরকার, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা আজকে বিদেশি প্রভুদের মদত পুষ্ট হয়ে আমাদের দেশ থেকে গণতন্ত্রকে তারা হরণ করছে, আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বিজয় অর্জন করতে হবে জনগণকে সঙ্গে। ক্রেতার আশায় বাহারি ইফতার সাজিয়ে রাখলেও এবার ক্রেতা কম পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সরবরাহকারী প্রতিষ্ঠানে। এ কারণে হতাশ বিক্রেতারা। জানালেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলে বেচাকেনা। তবে লকডাউনের বাধা পেরিয়ে যারা আসছেন তারা বলেন, ঐতিহ্য রক্ষা ও বৈচিত্র্য আনতেই প্রয়োজনীয় ইফতার সামগ্রী কিনছেন তারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। পুরনো ঢাকা লালবাগের ইফতার সামগ্রীর ঐতিহ্য বহুদিনের। পেস্তার শরবত, হালিম, জিলাপি, দই, চাপসহ হরেক রকমের বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজানোর দোকানে। যাদের জন্য এত আয়োজন, লকডাউন ও করোনা সংক্রমণের ভয়ে কাঙ্ক্ষিত সেই ক্রেতার তেমন দেখা নেই। আগতরা জানান, কেউ অতি প্রয়োজনে, কেউ বা ইফতারে বৈচিত্র্যতা আনতেই কিনতে এসেছেন। বাসায় আছে, এখানে কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো তো বাসায় বানানো যায় না, এগুলো মজা অনেক, এগুলো তার হবে না বাসায়, যার কারণে আসা। তো পেস্তা বাদামের শরবত নিচ্ছে 170 টাকা, আপনার নানরুটি আছে 50 টাকা আছে, 100 টাকা আছে। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কিনা। আছে হ্যান্ড স্যানিটাইজার, মানা হচ্ছে সামাজিক দূরত্ব। গরুর তেহারি নিছি 1 বল আর লাবাং নিছি 2 লিটার। বাসায়ও বানায়, তারপর বাইরেরটা খাইতে হয় মাঝে মাঝে। না, ভালোই তো আছে, স্বাস্থ্যবিধি তো সবকিছু নিয়মকানুনের ভিত্তিতে আছে। রোজার চতুর্থ দিনেও ক্রেতাদের সাড়া না মেলায় লোকসানের শঙ্কায় দোকানিরা। এখন তো হিসাবে লসই হইতেছে, আমাদের লোকসানই হইতেছে, কারণ লকডাউনের জন্য মানুষজন বের হইতে পারতেছে না, সব দোকানপাট বন্ধ, মানুষজন তো রাস্তাঘাটে বেরোতে পারছে না, যানবাহন নাই, পরিবহন নাই। মানে আমাদের সবারই তো জীবিকা একটা এটার মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা যদি এই দোকানটা বন্ধ করে দিই তো অনেকগুলি লোক কর্মক্ষেত্র বেকার হয়ে যাবে। আমরা যে করোনা যে মুক্ত হইতে পারি তাহলে তো বলতে হবে না, লোকজন এমনি আগের মতো হয়ে যাবে। আর এখন যে অবস্থা আছে বেশিরভাগ লোকই মানে ভয় পেতেছে। লকডাউন শিথিল হলে এবং করোনা পরিস্থিতির উন্নতি হলে আবার জমজমাট হবে লালবাগের ঐতিহ্যবাহী ইফতার বাজার। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ 4 জন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 1 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সকাল 10টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আহমেদ রেজা, রনি, শুভ, মোহাম্মদ রাহাত ও হাবিবুল্লাহ। বিক্ষোভের ঘটনায় শ্রমিকদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন জেলা উপজেলায় উদযাপিত হয় মাইটিভির 12তম বর্ষে পদার্পণ। করোনাকালীন এই সংকটের দিনে মাইটিভিকে পাশে পেয়ে খুশি তৃণমূলের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। দেশ জুড়ে চলছে মাইটিভির 12তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। করোনার এই সংকটে গত বছরের মতো এবারও আয়োজনে রয়েছে ভিন্নতা। আনন্দ আয়োজনের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দরিদ্র জনগোষ্ঠীদের পাশে দাঁড়ানোকে। যশোরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিনিধি আজিজুর রহমানের উদ্যোগে বাজার এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। গাজীপুরের কাপাসিয়াতে মাইটিভির বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। প্রতিনিধি মুজিবুর রহমানের উদ্যোগে মরিয়ম গ্রুপের চেয়ারম্যান আলম আহমেদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাইটিভির 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মর্জিনা মনির উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুখলিসুর রহমান মুকুল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনায় করণীয় নিয়ে আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি জালাল হোসেন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম। পরে মাইটিভি পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাইটিভির 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাইটিভির প্রতিনিধি পলাশের উদ্যোগে জনসাধারণদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এদিকে পাবনায় এই উপলক্ষে ইফতার সামগ্রী ও দোয়া খায়ের করা হয়েছে। প্রতিনিধি মুজিবুল হক লাজুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস। মাইটিভির 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেটের পথচারীদের মধ্যে সুরক্ষা সামগ্রী, মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মৃণাল কান্তি দাস ও ক্যামেরা পার্সন শাহিন আহমেদের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চলে। মৌলভীবাজারেও মাইটিভির 12তম বর্ষ পদার্পণ উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি সঞ্জয় কুমার দের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও টাঙ্গাইলের মধুপুরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়। প্রতিনিধি হাফিজুর রহমানের পক্ষ থেকে গারো আদিবাসী প্রতিবন্ধীদের মাঝে এই অর্থ সহায়তা দেওয়া হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। এবারে প্রবাসের সংবাদ। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।